শুনছিস? কি রে? হ্যাঁ বৌদি। আরে বাহ বৌদি, আজ তো লঙ্কার পকোড়া বানাচ্ছ তুমি। যে কাজটা দিয়েছিলাম হয়েছে? কি বৌদি, ও তো আমার কথাই শুনতে চাইছে না। আচ্ছা হাতটা দে। হ্যাঁ বৌদি। বৌদি, বৌদি, বৌদি ব্যথা করছে খুব। বৌদি, বৌদি ছাড়ো আমাকে। বৌদি ভুল হয়ে গেছে আমার। তোর বাবা খুব শখ করে তোর নাম লিখেছিলেন, কিন্তু সেই নামের মর্যাদা রাখার যোগ্যতা নেই তোর। তোর জন্মটাই বৃথা। তুই তো জানিস আমি না শুনতে ভালোবাসি না। নিজের হাতটা পোড়ালি তো, সব তোর ভুল। কেন করিস তুই এরকম? হে বাবা, হাতটা পুড়ে গেছে, দে হলুদ লাগিয়ে দে। দে দে দে, দেখি হাত দে। ব্যাস, আর একটুখানি তো হয়ে গেছে। এই তো হয়ে গেছে, অনেক হলুদ লাগিয়ে দিয়েছি। যা, মুন্নাকে পাঠিয়ে দে। কি করছো এটা? আমার ভিডিও করছো কেন? আরে তোমাকে ভাইরাল করে দিচ্ছি চারিদিকে। কেউ দেখেছে এরকম ডান্স? এই সময় আবার কে এলো? আরে আমার বাচ্চাটা কোথায় গেল? বালিশের নিচেই তো রেখেছিলাম। এই কেড়ে? আরে আমি এসেছি গো দাদা, তাড়াতাড়ি বাইরে এসো। বৌদি তোমাকে এক্ষুনি ডেকেছে। আসছি 2 মিনিটে। বৌদিকে এত ভয় পাও কেন তুমি? উনি তোমার সামনে আসলে ভয় এমনি কাঁপতে থাকবে তুমি। আমি কেন ভয় পাবো? আমি ভয় পাবো না। বাজে কথা বলো না। আর হ্যাঁ, আর সন্ধেবেলা যখন আসবো মাংসটা করে রেখো। আর যদি লঙ্কাটা কম থাকে না, ওটা পুরোটা তোমার মুখে ঠুসে দেবে। আরে ভাই, আগেই তো বলতে পারতিস যে উনি ডাকছেন। তোর আবার এই হাতে কি হলো? আরে ভাই, মালকিনের ভালোবাসা। গরম তেলে ডুবিয়ে দিয়েছিল। মনে হচ্ছে ওনার মুডটা ঠিক নেই। চল। কি হচ্ছেটা কি? তাড়াতাড়ি হাত চালাও। আজকে রাজা বাবুর সঙ্গে দেখা করতে যাব। সমস্ত জিনিস গাড়িতে রেখে দেবে। আর শোনো, যদি একটাও জিনিস হারায় তাহলে শেষ করে ফেলবো তোমাকে, বুঝেছ? আর শোনো, গাড়ি পরিষ্কার করে রাখো। লেবু লঙ্কা ঝুলিয়ে দেবে ওখানে। আজকাল আমার খুব নজর লাগছে। আমার প্রণাম নেবেন। ভালো থাকো। ওই দোকানদার কিন্তু আমার কথা কিছুতেই শুনছে না। ওর বাড়িতে পরিবার বলে কিছু নেই নাকি? আমি দেখে নেবো ওটা। গাড়িতে জিনিস রেখে এসো।
খাবার হলো কি না? রোজ এই একই নাটক, কখনো সময় খাবার দেবে না। মনে হয় গলাটা একেবারে টিপে দিই ভালো করে। জল খেয়ে খেয়ে পেট ভরাতে হচ্ছে। আরে খেতে দেবে কি না? হ্যাঁ মা, আসছি। আসছি মা, পায়ে যেন মেহেন্দি পড়েছে। ঢং করে করে আসবি। মা, খাবার। ঝাল লেগেছে? কোনো ব্যাপার নয় মা, লঙ্কা তো পেটের জন্য খুব ভালো, পেট পরিষ্কার করে দেয়। এই যে জল। মা, খাবার খাওয়ার জন্য এত চিল্লামিল্লি করবেন না, কারণ আপনার গলা ব্যথা হতে পারে। আর যদি গলা ব্যথা করে আমি তো টিপে দেব, তারপরে আপনার কি হবে বলুন তো? কি বলুন? নিন, খেয়ে নিন। উনি যখন এত ভালোবেসে তোকে বলছে, তাহলে তুই মেনে নিচ্ছিস না কেন? যদি আমরা আমাদের দোকান ওনাকে দিয়ে দিই, তাহলে আমরা কিভাবে বাঁচবো? দোকানটাই তো আমাদের পেট চালায়। হ্যালো, আরে বান্টি, কি বলছিস? উনি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। তুই ফোন করেছিলিস? হ্যাঁ, কিন্তু উনি তো ফোনই তুলছেন না। তা কি করে হয়? দাঁড়া, আমি চেষ্টা করছি। না, ছেড়ে দাও। যারা অপরাধের সম্বন্ধে কথা বলে তারা প্রায়ই এটা বলে থাকে যে অপরাধের জন্ম হয় কোনো বাধ্যতা থেকেই সৃষ্টি হয় বা অন্যায়ের কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে। কিন্তু এই কথাটা প্রায় ভুল প্রমাণিত হয়েছে। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাকে দেখাতে চলেছি বিহারের এমন এক চাঞ্চল্যকর ঘটনা যা এক সময় অপরাধের জগতে চাঞ্চল্যকর সৃষ্টি করেছিল। অপহরণ থেকে আরও অনেক ঘটনা, লুটপাট আর হত্যার বহু কেস তার নামে করা হয়েছিল। তার আতঙ্ক এতটাই ছড়িয়ে গেছিল যে লোক তার নাম নিতেও ভয় পেত। এবার তার হাতে কারোর জীবন এবং মৃত্যুর সিদ্ধান্ত ছিল। চলুন দেখা যাক। বৌদি, ওই শ্রবণ তো মুন্নার কথাও শুনছে না দেখছি। আমার লোকেরা আমাকে খুব সিরিয়াসলি নেয়।
যদি বেঁচেই না থাকো তাহলে রোজগার করে কি করবে? তোমার থেকে ওই দোকানটা চাইছি কারণ আমাদের দোকানটা বড় করতে হবে। এখনো সুযোগ আছে, যদি ভালো মতো দোকানটা দিয়ে দাও কিছু টাকা পয়সা দিয়ে দেব, না হলে তুমি তো মরবেই আর একটা কানা করিও পাবে না। মাথায় ঢুকেছে? আর তুমি এইটুকুতেই হাঁপিয়ে গেলে? এই বিড়ি সিগারেট না একটু কম করে খাও। মাথায় ঢুকেছে? আচ্ছা, হে ভগবান, এ তো আমার সবকিছু খারাপ হয়ে গেল। তুত বাবা, এখন তো আবার আমাকে নতুন করে তৈরি হতে হবে। এই শোনো, ওর বাড়ির লোকের ওপর নজর রাখার জন্য কেউ আছে? হ্যাঁ, ওই হ্যাঁ কি না? আসলে ওই শ্রবণের দোকানে যে কাজের লোকটা আছে না, বান্টি, ও আমাদেরই লোক। এই যাও, রাজাবাবুর জন্য যে জলের বোতল কিনেছিলাম সেটা রাখা আছে কিনা দেখো। যাও যাও যাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, তুমি যাও। ওনার ফোন তো এসেছিল, উনি বলেছিলেন যে তাড়াতাড়ি চলে যাস, কিছু জিনিসপত্র আসতে চলেছে, কিন্তু সকাল থেকে তো ওনাকে দেখতেই পাচ্ছি না। এটা কি করে হতে পারে? আমি এখান থেকে সোজা দোকানে যাব আর ফেরার সময় তোমার শাড়িটা টেলারের কাছ থেকে নিয়ে আসবো, ঠিক আছে? পিসির সাথেও একবার দেখা করে এসো। ভালো হবে যদি তুমি কিছুদিনের জন্য ওনাকে এখানে নিয়ে আসো, একা একা থাকেন। ঠিক আছে। আর এই হলো খাবার, মনে করে খেয়ে নিও, তুমি সব সময় ভুলে যাও। তুমিও ঠিক সময় খেয়ে নিও। আমার আবার কি, আমি তো বাড়িতেই থাকি, যখন খুশি খেয়ে নেব, কষ্ট তো তোমাকে করতে হয়। আচ্ছা বাবা, কথায় তো তোমার সঙ্গে পারবো না, আমি এখন আসি, লেট হয়ে যাচ্ছে। পিসি প্রণাম নেবেন। প্রীতির বাবা কি ওখানে গেছে? হ্যাঁ, বাড়ি থেকে দোকানের জন্য তো বেরিয়েছিল, কিন্তু দোকানেও আসেনি আর ফোনও তুলছে না। হ্যাঁ, যখনই আমার সাথে কিছু কথা হবে আমি জানিয়ে দেব। প্রণাম। এই হচ্ছে শ্রবণের বউ। খুব ভালো, যদি শ্রবণ কথা না শোনে তখন ওর সঙ্গেই কথা বলবো। এসব আপনাদের জন্য, ভালো করে মিষ্টি খাবেন, আর তাও যদি কিছু বাকি রয়ে যায় আমাকে বলবেন, আপনাদের ইচ্ছে পূর্ণ করার চেষ্টা করব। ঠিক আছে। হ্যাপি বার্থডে। আপনি থাকলে আমার বার্থডে সব সময় হ্যাপি হবে বৌরানী। আচ্ছা একটা কথা বলো, ওই দোকানদারটার কি হলো? ওর জন্য তো আমি এখনো দোকানটা শুরুই করতে পারছি না। উফ, আপনাকে এত চিন্তা করতে কে বলেছে বলেন তো? ওই শ্রবণকে তো আমরা আটকে রেখেছি, এবার দেখবেন
আমি নিজের টাকা দিয়ে ওর দোকানটাও কিনে নেব আর সমস্ত টাকা সুদ সমেত আদায় করব। আচ্ছা, তার মানে ওরই টাকা দিয়ে ওর দোকানটা তুমি কিনে নেবে। হেভি ক্রিমিনাল মাইন্ড তো তোমার, তুলনাই নেই। থামুন তো, একটু তাড়াতাড়ি খান তো। একটু তুমিও খাও, এত তারা কিসের? আপনার জন্মদিন পালন করতে হবে না? এখানে সব ব্যবস্থা করে এসেছি। কি বলছোটা কি? তোমার তো তুলনাই নেই দেখছি। হ্যাঁ, আমি যখন প্রথমবার তোমাকে জেলে দেখেছিলাম না, তখনই বুঝে গিয়েছিলাম তুমি আসলে জিনিসটা কি। আপনার ওপর কেস ছিল, কিন্তু আমার ওপরেও তো কতগুলো কেস ছিল বলুন। আর না তো কি। আর মনে আছে বিয়ের পর তোমাকে যে প্রথম কাজটা দিয়েছিলাম, দারুণ কাজ করেছিলে তুমি। আচ্ছা, ওই ফাইন্যান্সের ব্যাপারটা। অ্যাকশনের টাইম এসে গেছে। গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান, দাঁড়ান দাঁড়ান, গাড়ি দাঁড় করান। স্যার, কাজটা নামান। স্যার, আসলে কি বলুন তো, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। আমাকে পাটনা খুব আর্জেন্টলি যেতে হবে। আপনি যদি আমাকে বাস স্টপ অবধি পৌঁছে দেন তাহলে খুব উপকার হয় আমার। স্যার প্লিজ। ওকে, ভেতরে বসুন। স্যার ক্ষমা করে দেবেন, আমার কাছে আর কোনো পথ নেই, তাই আপনাকে কষ্ট দিচ্ছি স্যার। কোনো ব্যাপার না। যদি আমাদের কথা শোনেন তাহলে শুধু আপনাকে কিডন্যাপ করব, না হলে মেরে ফেলতে দুবার ভাববো না। বোঝা গেছে? চলুন। চলুন। তো যদি নরেন বাবুর জীবন বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি 50 লাখ টাকা পাঠিয়ে দিন। কি বলুন তো, ওই আগের জন একটু বেশি চালাকি করার চেষ্টা করেছিল বুঝলেন, তো আমি ওর মাথাটা কেটে মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার ভেবে নিন কি করবেন আপনি। তো টাকা পাঠানোর জায়গা আর সময় আমি বলে দিচ্ছি, ঠিক আছে? শোনো, তুমি যদি এখানে কিছু করার চেষ্টা করো তাহলে এখান থেকে বেঁচে ফিরবে না। আমার কথা মেনে নাও, তাহলে গুলি চালাবো না। এই যে তুমি চালাকি করার চেষ্টা করেছিলে, এখন তো ফাইন দিতে হবে 25 লাখ টাকা। আরো মাথায় ঢুকেছে? দাও ওটা, দাও বলছি। ভাগ্য ভালো তোমায় গুলি করিনি। যাও, বেরো এখান থেকে, আমাকে ডাকিও না, যাও বলছি। আস্ত গাধা একটা। পুরো 75 লাখ টাকা নেওয়ার পরেও ওরা হাত কেটে দিয়েছিলাম, তবেই না লোকে আমাকে সিরিয়াসলি নেবে। আমার বউকে যে আন্ডার এস্টিমেট করবে সে কি গাধা। তবে একটা কথা বলবো, এই যে আছে না জেলার নতুন সন্তোষ, হেভি জেদি লোক। জানো, ও আমার সেলে টিভি লাগাতে দিচ্ছে না। আরে আমি কয়েদি ভাই,
আমার কি মনোরঞ্জনের দরকার নেই? বলো একবার। আপনি ওটা নিয়ে আর ভাববেন না, এই ব্যাপারটা আমাকে দেখে নিতে দিন। এই তো আমার বউয়ের মতো কথা। নামা ওটা, চল নিয়ে চল ওটা। আরে আপনারা কারা? আরে সব কি করছেন? আর টিভিটা কোথায় নিয়ে যাচ্ছেন? নমস্কার, আমার নাম পুনম। এখানে সবাই না আমাকে পুনম বৌদি বলে। আসলে কি বলুন তো, ওই যে পুলিশদের মধ্যে থাকে, কাঁধে যতগুলো তারা থাকবে তত বড় অফিসার তারা, সেই রকমই আমাদের ক্রিমিনালদের মধ্যেও হয়। যত বেশি কেস হবে তত বড় ক্রিমিনাল। হ্যাঁ, মানে আমার ওপরে 4টে মার্ডার, 6টা কিডন্যাপ, আরে অনেকগুলো এদিক ওদিকের কেস চলছে। অনেকগুলোতে ধরাই পড়েনি, তাদের কেস আর কি থাকবে। কি বলুন তো, ওই যে আমার স্বামী রাজা বাবু, উনি মার্ডারের কেসে জেলে বন্দি আছেন। আর আপনার স্বামী ওই জেলের সন্তোষ বাবু, উনি জেলে টিভি লাগাতে দিচ্ছেন না, তাই তো আইন ভাঙতে হচ্ছে আমাদের। তাহলে আজ যখন জেলার বাবু আসবেন, ওনাকে বলে দেবেন টিভি তো আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আজকের মধ্যে যদি রাজাবাবু কেবল কানেকশন না পান, তাহলে আমি ওনার স্ত্রী মানে আপনাকে উঠিয়ে নিয়ে যাব। আর একটা গ্যারেন্টি দিচ্ছে, এরপর আপনাকে কেউ খুঁজে পাবে না। খেয়ে নিন, শরীর ভালো থাকবে। চলো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো আমি। সাবধানে যেও কিন্তু। হ্যাঁ, তুমি বললে বাড়িতে থেকে যেতে পারি। আরে কাকা বাবু, খুব বদমাইশ তুমি। উনি কারোর সাথে ঝগড়া টগড়া করেননি তো? না, ওনার তো কারোর সাথে সেরকম ঝগড়া হয়নি। The number you have called এই শোনো, মোড়ে টোড়েও যায়নি তো আবার লোকটা? আপনি তো ওকে ভীষণ জোরেই মেরেছেন। গাধার মতো মুখটা হয়েছে বলে কথাও কি ওর মতে বলবে? প্রথমবার কিডন্যাপ করেছ, ডাক্তারের কাছে গিয়ে যদি কিছু বলে দেয় তাহলে ঝামেলায় পড়বো। কিচ্ছু করতে হবে না, এর জন্য গরম দুধ পাঠিয়ে দি বরং। ঠিক আছে? এই ওই কি নাম জানো ওই দোকানের? বান্টি। হ্যাঁ, বান্টিকে বলে রাখবে আমি যেটা বলবো সেটাই যেন করে। কতক্ষণ হয়ে গেল, এখনো কিছু জানতে পারলাম না। একটা কাজ করো, পুলিশ স্টেশনে গিয়ে খবর দাও। আমার তো ব্যাপারটা ভালো লাগছে না। পিসি, পুলিশ স্টেশনে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। কেন? যতক্ষণ মানুষ হারিয়ে যাওয়ার 24 ঘন্টা পূরণ না হয়
ততক্ষণ কিন্তু ওরা কোনো রিপোর্ট নেবে না। সেই জন্যে অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এনে এটা খেয়ে নে। আরে বৌদি বলেছে খেয়ে নে। মুন্না, হ্যাঁ, তুমি শ্রবণকে নিয়ে চিন্তা করো না। এক্ষুনি তুমি পাটনা চলে যাও, আর যেমনটা আমি বলতে থাকবো তুমি তেমনটাই করবে। আচ্ছা ঠিক আছে। যাও। আর অপেক্ষা করার দরকার নেই, এবার পুলিশে রিপোর্ট করা দরকার। চলো তাই চলো। আরে ও ফোন করেছে। হ্যালো, কোথায় তুমি? কাল থেকে এত চিন্তা করছি। শুনুন, আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে। আর হ্যাঁ, থানায় গিয়ে ভুল করবেন না। আপনি আপনি যা বলবেন আমি তাই করব। আপনি ওকে কিচ্ছু করবেন না, আমি সবকিছু করব। 10 লাখ টাকা যদি দিয়ে দেন তাহলে আপনি আপনার স্বামীকে ফিরে পাবেন। 10 লাখ? এত টাকা নেই আমাদের কাছে, আমি কোথা থেকে দেব? কোথা থেকে এবং কিভাবে আনবেন সেসব আমরা নয়, আপনি বুঝবেন। ফোন করে বলে দেব টাকা কোথায় আনতে হবে। হ্যালো হ্যালো, কি হয়েছে? কি হয়েছে মা? ওকে কিডন্যাপ করা হয়েছে। ওরা 10 লাখ টাকা চাইছে। বলল টাকাটা না দিলে ওকে মেরে ফেলবে। এবার তো পুলিশকে জানাতেই হবে। কিন্তু ওরা যদি একবার সন্দেহ করে নেয় যে আমরা পুলিশের কাছে গেছিলাম, তাহলে ওরা ওনাকে কিন্তু মেরেই ফেলবে। যদি আমি আমার সব গহনা আর সম্পত্তি বিক্রিও করে দিই তাহলে 1-2 লাখ টাকার বেশি পাবো না। আর ব্যাংকেও তো 20-25 হাজার টাকাই আছে। যদি আপনারা চান তাহলে একটা রাস্তা আছে, যেখান থেকে আপনারা যত চান তত টাকা পেতে পারেন। বান্টি বলছিল যে আপনি আমাদের দোকানটা কিনতে চান। সে তো আগে কিনতে চাইছিলাম, কিন্তু এখন আর মন নেই। আমি আমার দোকানটা আজই বিক্রি করতে চাই, তাড়াতাড়ি নিয়ে নিন না। কিন্তু দোকান তো তোমার স্বামী শ্রবণের নামে। কোথায় আসেনি? দেখুন, দোকান আমার নামে আছে। প্রীতির বাবা এখন নেই, ওকে কিডন্যাপ করা হয়েছে, সেই জন্য টাকার খুব দরকার। হে রাম, কিডন্যাপ? এই দেশে পুলিশ প্রশাসন নামে কোনো জিনিস আছে নাকি নেই? আরে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে এই দেশে বলো তো? আমাদের দোকানের মূল্য এই মুহূর্তে 15 লাখ টাকা তো হবেই, কিন্তু আপনি আমাকে 8 লাখ টাকা দিন ব্যাস। 8 লাখ? বাবা, এত টাকা বাড়িতে এখন কে রাখে বলো তো? আমি 5 লাখ অব্দি দিতে পারবো। তাহলে কালকে তুমি চলে আসো, ঠিক আছে? কিন্তু তার আগে না দোকানটা আমার নামে করে দিতে হবে, না হলে রাজা বাবু না ভীষণ রাগ করবে, বুঝলে?
ওনার প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে। ওরা 5 লাখ টাকায় রাজি হবে না, ওকে মেরে ফেলবে। আরে এরকম করে কি করে মেরে ফেলতে পারে? আমি কথা বলবো। কোনো ফোন নাম্বার আছে নাকি ওদের? ওনার ফোন থেকেই ফোন করেছিল। ফোন করো, আমি কথা বলবো। এক্ষুনি ফোন করো তুমি, এক্ষুনি। হ্যালো, হ্যালো, আরে দাদা কি করছেন? ওরা তো কি গরিব, 10 লাখ টাকা কোত্থেকে পাবে বলুন তো? মানে এই বেচারি যদি নিজের দোকান আর বাড়ি বন্ধক রেখে দেয়ও, তা সত্ত্বেও 7 লাখের বেশি পাবে না। এর বেশি পাবেই না ও। যদি আপনি ওর সঙ্গে এরকম ব্যবহার করেন তাহলে আপনার হাতে তো কিছুই আসবে না, তার উপরে পুলিশের কেসও আসবে। এবার ভাবুন কি করবেন আপনি। ঠিক আছে, নিন নিন, কথা বলুন ওর সঙ্গে। হ্যালো, ঠিক আছে, কালকের 7 লাখ আমি যেখানে বলবো সেখানে নিয়ে আসবেন। ঠিক আছে। আমি বলেছিলাম না, চিন্তা করার কোনো দরকার নেই। এখন তাড়াতাড়ি বাড়ি যাও আর দোকানের কাগজপত্র নিয়ে এসো। আসলে কি বলতো, তোমাকে স্ট্যাম্প পেপারে সই করানোর পরেই তোমাকে টাকা দিতে পারবো আমি। হ্যাঁ, যাও যাও, ওনাকে বাইরে অবধি পৌঁছে দিয়ে এসো। হয়ে গেছে, এই নাও, পুরো 7 লাখ টাকা আছে। সাবধানে যেও, সাবধানে থেকো, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকো। এই, ওনাকে বাইরে অবধি পৌঁছে দিয়ে আসো। কি ভালো নাচে, হ্যাঁ? হ্যালো, বৌরানী, প্রতিদিন আমার সম্মান বাড়িয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ, কি কাণ্ড করছো তুমি? হ্যাঁ, জেলার তো নিজে এসে টিভি লাগিয়ে গেল। হ্যাঁ, যাক, ভালো কথা। এবার শান্তিতে ক্রিকেট ম্যাচ দেখবেন। আপনার জন্য ভালো খবর, ওই শ্রবণের যে কাগজপত্র ছিল ওটা আমার নামে হয়ে গেছে। ওর নিজের বউ দিয়ে গেছে। আচ্ছা শোনো, আমি এখানে একটা ব্যবস্থা করেছি, তুমি গিয়ে একটু উকিলের সঙ্গে দেখা করো, আমার জামিনের ব্যবস্থা হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, উকিলের সঙ্গে আমি কথা বলে নেবো, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, টাকার জোগাড় হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এবার আপনি একটা কাজ করুন, আজ রাতে হাইওয়ের পাশে আমি যেখানে বলবো সেখানে ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে আসবেন। ওই পুরো টাকা পাওয়ার পর আপনার স্বামী ঠিক সময় বাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে। শ্রবণ বাবু, জানো, যে নিজেকে নিয়ে ভাবে ওপরওয়ালাও তার পাশেই থাকে।
একটা কথা বলবো? এই দেখো, দেখতে পাচ্ছ তোমার দোকানের কাগজ আমার নামে হয়ে গেছে। দেখো 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 দেখো, পড়ো পড়ো, আমার নামে। জানো যে কে দিয়ে গেছে? ওই যে তোমার বউ। আর সেটা ফ্রিতে। আমি টাকা নিয়ে এসেছি, পুরো টাকাটাই আছে। আপনি আপনি ওকে ছেড়ে দিন। এবার চুপচাপ টাকার ব্যাগটা ওখানে রেখে বাড়ি চলে যান। খুলে দেখো ওর ভেতরে টাকা আছে নাকি নেই। সব ঠিক আছে বৌদি। জানো মুন্না, একজন জ্ঞানী মানুষ কি বলে গেছেন যে মা লক্ষ্মী শুধু তার কাছেই যান যার কাছে বুদ্ধি আর শক্তি দুটোই থাকে। দেখো না, ওর স্বামীকে কিডন্যাপ করলাম আমি, হ্যাঁ। ওকে হুমকিও দিলাম আমি, ওকে টাকা দিয়ে ওর দোকানও কিনলাম আমি। এখন সে সব টাকা আমার কাছে চলে এসেছে। বাহ, ঠিক বলেছেন। চলো চলুন। যখন তুমি কিডন্যাপারদের সাথে ফোনে কথা বলছিলে না যে 10 লাখ টাকা কোথা থেকে দেবে, আমি চমকে গিয়েছিলাম। আরে দাদা, কি করছেন আপনি? ওরা তো গরিব, 10 লাখ টাকা কোত্থেকে পাবে বলুন তো? দশ লাখ টাকার কথা তো আমি বলিনি তোমাকে, শুধু 8 লাখ টাকা চেয়েছিলাম। আমার মনে পড়ে গেল, উনি একবার বলছিলেন আমাকে তুমি আমাদের দোকানটা বিক্রির জন্য কতটা জোর করছিলে ওনাকে। তাই আমার সন্দেহ হতে শুরু করলো এই কাজটা তোমারই ছিল। আর আমি পুলিশে খবর দিই। কত টাকা পেয়েছিস তুই? 5,000? 10,000? এই জন্য আমাকে বলছিলিস না যে পুলিশের কাছে যেও না, বৌদির কাছে চলো। কোথায় আছেন উনি? উনি কোথায় আছেন? একটা কথা বলি, আমি একটা কথা সব সময় মেনে চলি। কি বলতো, কোন অপরাধী যদি নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ ছেড়ে যায় তাহলে সাক্ষ্য আর প্রমাণ তাকেই ফাঁসিতে ঝুলিয়ে দেবে। ভাই, আমি এই রিস্ক নিতে পারবো না। ও বাবা, জানো না আমার কি ভয় লাগে। হ্যাঁ, কি করি বলো তো? ঠিক আছে, আমি চলি বরং। আচ্ছা, যাওয়ার আগে না একটা কথা বলতে চাই। ধুর বাবা, লাশটা বস্তায় ভরে পেছন থেকে ফেলে দাও।
কি করে হলো? যদি আগে আমাদেরকে ইনফর্ম করে দিতেন তাহলে আপনার স্বামী আজকে বেঁচে থাকতেন। অপরাধের রাস্তা এমন একটা রাস্তা, যে ওই রাস্তা দিয়ে হাঁটে সেই এটা মনে করে যে সে নিজের ক্ষমতা এবং বুদ্ধির দ্বারা আইন এবং সমাজকে নিজের পকেটে রাখতে পারে। এটাও সত্যি যে কিছুদিনের জন্য সে নিজেকে সফল মনে করলেও তার কখনো এটা বলা উচিত নয় যে অপরাধের রাস্তা হয় গিয়ে শেষ হয় জেলে, তা না হলে সোজা ফাঁসিতে। পুনামুর বাউজি এবং তার সাথে যারা ছিল, মুন্না, তহসিলদার আর বান্টি, তারাও আজকে জেলের ঘানি টানছে এবং নিজের কর্মফলও ভোগ করছে। পুনামের স্বামী মহেশ পাণ্ডে উর্ফ রাজা তার আগে থেকেই জেলে ছিল। পুনরায় নিজের শাশুড়িকে ওই অবস্থায় ছেড়ে আজ পুনামও জেলের ঘানি টানছে। যদি গোমতি অন্যের কথা না শুনে নিজের সিদ্ধান্ত নিত তাহলে আজ ওর স্বামী হয়তো বেঁচে থাকত। মনে রাখবেন, ব্ল্যাকমেলিং হোক বা কিডন্যাপিং বা অন্য কোনো অপরাধ, সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করবেন। এতে আপনি এবং আপনার কাছের মানুষরা সব সময় আপনার কাছেই থাকবে। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এক চাঞ্চল্যকর ঘটনার সাথে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।